সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। নির্বাচনের আগ মুহূর্তে শেখ হাসিনার খেলা শুরু হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং প্রধান সমন্বয়কদের গ্রেপ্তার। গুম ও খুনের শিকার হওয়া পরিবারগুলোকে অগ্রাধিকার দিবে বিএনপি। এইমাত্র জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এনসিপি। কেন ১১ দলীয় জোট টিকল না, জানালেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি, বললেন তারেক রহমান। ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে, বললেন সালাউদ্দিন। জামাতের আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত। আওয়ামী লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকারকে বেছে নেবেন, বললেন ভিপি নূর। কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার কথা বলা সরকারের উচিত নয়, বললেন আমির খসরু। শরিয়া আইনের দিকে যাবে না জামাত, অবস্থান বদল নাকি ভোট নেওয়ার কৌশল। সর্বশেষ জানবেন গোপনে অনেক দূর এগিয়ে গিয়েছেন আওয়ামী লীগ, যে কোনো মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিপদ আসবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গুম ও খুনের শিকার পরিবারগুলোকে অগ্রাধিকার দিবে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াবে বিএনপি। শনিবার ১৭ই জানুয়ারি রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। রিজভী বলেন, আগামী দিনে জনগণের ইচ্ছায় বিএনপি সরকার গঠন করলে এসব পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। পুনর্বাসন, সামাজিক প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মূল্যায়নের যে প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে। বিএনপির এই মুখপাত্র আরও বলেন, ৪৪ বছর ধরে যাকে দমন করা হয়নি, যার মাথা নত করা হয় যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। সেই পতাকা যেন কখনো নুয়ে না পড়ে, সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে, কারণ এই জাতি রক্তক্ষরণে আবদ্ধ, সেই ঋণ পরিশোধ করতেই হবে। মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদ রুনা, হুমামা কাদের চৌধুরী সহ আরও বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি, বললেন তারেক রহমান। বিএনপিকে অপপ্রচার কিংবা ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের নেতাকর্মীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না। শনিবার ১৭ই জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জানান, গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের দায় রাষ্ট্র এড়াতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে গুম খুনের শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমরা সামনে বসা হাজারো প্রিয় মুখ, আমাদের যে আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যেতে এটি বৃথা না যায় ইনশাল্লাহ। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না। ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য বিভিন্ন কৌশল খুঁজছে, তবে আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা কোনো রকম সুযোগ দেব না এবং কোনো ধরনের ষড়যন্ত্রের অংশও হতে দেব না। আপনাদের আমি সতর্ক করে দিতে চাই। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই অনুষ্ঠানের আয়োজন
আয়োজন করে মায়ের ডাক এবং আমরা বিএনপি পরিবার। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি, কিন্তু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখেছে। এটা আমাদের ভদ্রতা এবং তাদের উদ্দেশ্য হলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করা। তিনি আরও বলেন, তারা বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেব না। কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার কথা বলা সরকারের উচিত নয় বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের লোকজনের বলা উচিত নয়। কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেবে, কথা বলবে, আবার একটাকে বাইরে রাখবে, এ ধরনের কথাবার্তা ভালো না। এসব মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেক করে। শুক্রবার দুপুরে নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্যোগ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদের সম্পাদক এমাত্র মালিক। অনুষ্ঠানে আমির খসরু আরও বলেন, আমি সরকারকে বলবো, ভোট দেওয়ার জন্য জনগণকে আপনারা উৎসাহিত করুন। সার্বিকভাবে সব ভোটের কথা বলতে হবে। কোনো বিশেষ ভোটের কথা বলবেন, আবার অন্য ভোটের, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে ভোট, বিভিন্ন দলকে যে ভোট দিবে, এটাই তো আসল ভোট, তাই না? সেই কথা না বলে খালি এক ভোটের কথা বলবেন, আরেক ভোটের কথা বলবেন না। আমরা সব ভোটের কথা বলতে বলছি। সার্বিকভাবে জনগণকে বলতে হবে, আপনার ভোট প্রয়োগ করুন। উৎসাহিত করাই সরকারের কাজ। কোনো বিশেষ ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে তাদের মন্তব্য, এগুলো জনগণ খুব ভালোভাবে নিচ্ছে না। জামাত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত। জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের যে সাক্ষাতের কথা গণমাধ্যমে এসেছে, সেটা নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ ছিল বলে দাবি করেছেন নয়াদিল্লি। জামাতের আমির রয়টার্সকে জানিয়েছিলেন, 2025 সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি, অর্থাৎ বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বেশ আলোচনার সৃষ্টি হয়। ফলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি ব্যাখ্যাও দেন জামাতের আমির। এর প্রায় 2 সপ্তাহ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বক্তব্য এলো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল শুক্রবার 16 জানুয়ারি এক ব্রিফিংয়ে বলেন, আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন। জামাতে ইসলামীর সঙ্গে ভারতীয় এই যোগাযোগকেও সেই প্রেক্ষাপটকেই দেখা উচিত। ডিসেম্বরের শেষ দিকে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন জামাতের আমির শফিকুর রহমান, যেটি প্রকাশিত হয় 31শে ডিসেম্বর। সেখানে তিনি বলেন, ভারতের এক কূটনীতিক তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তবে ভারতের ইচ্ছায় সেই সাক্ষাতের তথ্য প্রকাশ করা হয়নি। দর্শক শ্রোতা, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আমাদের দেশে কি ঘটতেছে সেগুলোর মধ্যে থেকেই বাছাই করে করে আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয়েছিলাম। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন দেশে কি ঘটতেছে, নির্বাচনকে কেন্দ্র করে কি ঘটার সম্ভাবনা রয়েছে, সমস্ত চাঞ্চল্যকর তথ্য আপনারা শুনতে পারলেন। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সর্বদা সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।